বেশি বাড়াবাড়ি করিস না মাধব। আমি চাইলে এই এক রাতের মধ্যে তোকে এখান থেকে উচ্ছেদ করে দিতে পারি। শোন কমলা, কেউ তোকে ছোট ভাবলে তুই নিজেকে ছোট ভাববি না কখনো। আর সময় নেই, আমি বাইরে দেখে এলাম নদী পার ভেঙে জল ঢুকছে হুড়হুড় করে। মাধব, তোর নৌকার ওই পচা গন্ধটা আমার বারান্দা পর্যন্ত আসছে। একটু দূরে গিয়ে কর না কাজটা। এদিকটা ভদ্রলোকের এলাকা, বুঝলি? বাবু, আমি তো একাই কাজ করে সংসার চালাই। তাতে আমার কি? সকাল সন্ধ্যায় মাছের গন্ধ, জালের গন্ধ আর কাদা নোংরা জিনিস নিয়ে থাকিস। আমার বাড়িতে লোকজন আসে, তারা কি বলবে? বলবে জমিদারের বাড়ির সামনে জেলের আড়ত বসেছে। হ্যাঁ ঠাকুর বাবু, নৌকাটা না সরালে কাল নদীতে নামতে পারবো না, আর নদীতে না নামলে ভাতও জুটবে না। আর এটা তো আমারই উঠোন। সেই নিয়ে তুই আমাকে জ্ঞান দিবি না। দেখুন বাবু, আমার যতটুকু আছে এইটুকুই সম্বল। আপনার বাড়ি অনেক বড়, আমার ঘর ছোট, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আমাকে এরকম ভাবে ছোট করবেন? আজকাল বেশি চালাক হয়ে উঠেছিস দেখছি। তোকে আগেও বলেছি তোর এই ভাঙা ঘরটা সরিয়ে নে। আমার বাড়ির মান সম্মান নষ্ট হবে। এতে নষ্ট হওয়ার কি আছে? তার মানে আমার নাতি নাতনিরা এলে কি দেখবে? আমাদের পাকা বাড়ি আর বাইরে টিনের চালা, ছেঁড়া জাল, ভাঙা ডিঙির ঝুপড়ি, এসব দেখতে আমার ভালো লাগে না। আপনার ভালো লাগা না লাগার ওপর তো আমার ভাত জোটে না ঠাকুর বাবু। এই জায়গা আমার বাপেরও নয়, তার বাপের। গরিব মানুষ বলে কি এখানে বাঁচার অধিকার থাকবে না? আর মাছের গন্ধের কথা বলছেন, ওই দিয়েই আমি সংসার চালাই। আপনি যে মাছ খান, সেই মাছ আকাশ ফুঁড়ে নামে না। বেশি বাড়াবাড়ি করিস না মাধব। আমি চাইলে এই এক রাতের মধ্যে তোকে এখান থেকে উচ্ছেদ করে দিতে পারি। এমন ব্যবস্থা করব, দেখবি দুদিনের সব গুটিয়ে পালাতে হয় কিনা। করুন, যা মন চায় আপনারা করুন। আমি কারো জমি দখল করিনি, কারো ক্ষতি করিনি, খেটে খাই। তুই আমার শক্তি সম্বন্ধে সন্দেহ প্রকাশ করছিস? আপনি শক্তিমান মানুষ, আমি গরিব মানুষ। একটু ফারাক আছে, কিন্তু অন্যায় আর অপমানের হিসেব ওপরওয়ালা করবেন, আমি সেই ভরসাতেই আছি। ওসব কথা রাখ। দুনিয়া চলে টাকায় আর ক্ষমতায়, বুঝলি? হতে পারে শেষ পর্যন্ত বিপদে পড়লে কিন্তু মানুষ মানুষকেই ডাকে ঠাকুর বাবু, তাই সাবধানে থাকবেন। আবার কি বলেছে ঠাকুরবাবু? তোমার মুখ দেখেই বুঝতে পারছি আজও খুব খারাপ কিছু শুনিয়েছে। কতদিন আর এভাবে সহ্য করবে? মানুষটা এমন ভাবে যেন আমরা মানুষই না। সেই আগের কথা বলছে, গন্ধর জন্য নাকি ঘর সরিয়ে নিতে হবে, নইলে ব্যবস্থা করবে। আমি আর কি বলবো? দুটো কথা বললেই ঝামেলা বাড়বে। ঝামেলা আর কত বাড়বে? অপমান তো রোজই করছে। আর জল আনতে গিয়েছিলাম, ওদের চাকর এমনভাবে তাকালো যেন আমি চুরি করতে গেছি। তুমি বলো, গরিব বলে কি ইজ্জত থাকে না আমাদের? আমি সব বুঝি দাদা, কিন্তু রাগ দেখিয়ে তো ঘর চলে না। লড়তে গেলে পয়সা লাগে, লোক লাগে, আর আমার হাতে আছে শুধু জাল, নৌকা আর অভাব। কমলা সেদিন কি বলেছে জানো? বলেছে, মা, বিশালদা আমাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় কেন? আমি কি দোষ করেছি? আমি বলো তো কি উত্তর দেব? বললাম, আমরা গরিব তাই। শোন কমলা, কেউ তোকে ছোট ভাবলে তুই নিজেকে ছোট ভাববি না কখনো। কিন্তু কাল যদি সত্যি আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে, তখন কি হবে বলো তো? তাহলে দেখা যাবে। আর একটা কথা মনে রেখো, সময় সব সময় এক জায়গায় থাকে না। আমি নদীতে কাজ করি, তাই জানি স্রোত বাড়লে বোঝা যায় কার জোর কতখানি। তুমি সব সময় এমন কথা বলো না যে আমার ভয় করে। তুমি সাবধানে থেকো। ঠিক আছে, তুমি রান্না বান্না করে নাও, খাওয়া দাওয়া করে নিতে হবে। কাল সকালে আবার বের হতে হবে তাড়াতাড়ি। আমি পড়বো বাবা, তবে তোমাকে আর মাকে কষ্ট পেতে দেব না। তুই শুধু মানুষ হ, বাকি কষ্ট আমি সামলাবো। শোনো, ওই মাধবের বউটা আজ আমাকে দেখে নমস্কার করলো, কি ভদ্রভাবে কথা বললো। এত কষ্টে থাকে ওরা, কিন্তু ব্যবহার কত ভালো। তুমি ওদের সঙ্গে এত কঠোর ব্যবহার করো কেন বলো তো? পাড়া প্রতিবেশী বলে তো একটা কথা আছে। তুমি এসব বোঝো না সুনিতা। দূরত্ব না রাখলে মান থাকে না।
সবাইকে আপন করে নিলে লোকজন মাথায় উঠে বসে। সম্মান কি মানুষকে অপমান করে বাড়ে? তোমার মুখে রোজই ওই একই কথা শুনি। জেলে ওরা, গন্ধ আসে, ভাঙা ঘর ইত্যাদি। ভালো লাগে তোমার এসব বলতে? ভালো লাগা না লাগার কথা, নিয়ম আছে একটা সমাজে। সব মিশিয়ে দিলে সমাজ টেকে না। ওরা ওদের জায়গায় থাকবে, আমরা আমাদের জায়গায় থাকবো। সমাজ টেকে ব্যবহারেই। বিশালকেও তুমি যা শেখাচ্ছ সেটা ঠিক না। ছেলেটা কমলাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, আর ছোট বলে বুঝছে না। কাল বড় হলে লজ্জা পাবে। বিশাল আমার ছেলে, সে জানবে কার সঙ্গে মিশতে হয় কার সঙ্গে না। সবাই সমান হলে তো আর ভদ্রতা বলে কিছু থাকে না। ভদ্রতা মানে কাউকে ছোট করা না। তুমি বড় বাড়িতে থাকো, ওরা কুঁড়ে ঘরেতে, এইটুকু ফারাক ঠিক আছে। কিন্তু মনে এমন করে তুলেছ বিষয়টা যে পাশের মানুষের দুঃখও তোমার চোখে পড়ে না। এটাকে বলে স্বার্থপরতা। তুমি আজকাল খুব ওদের পক্ষ নিচ্ছ দেখছি। পক্ষ না, মানুষকে মানুষ ভাবছি। কাল যদি বিপদ আসে সবার আগে এসে কে দাঁড়াবে জানো? পাশের মানুষটাই। ও বিপদ! আমার এই বাড়ি দেখেছো? এমন অট্টালিকায় গ্রামে আর একটাও নেই। ঝড় বৃষ্টি কত এলো গেল, কিচ্ছু হয়েছে? ঘর বড় হলেই সব সময় বাঁচায় না বিপদে, তুমি সেটা ভুলে গেছো। বাবা, আকাশটা কেমন কালো হয়ে যাচ্ছে দেখেছো? নদীর জলও যেন অন্যরকম লাগছে। জলে এত টান, কিন্তু আমার ভালো লাগছে না। গতবারের বন্যার আগে এমনই হয়েছিল না? তুই ঠিক ধরেছিস। জলের রং বদলালে আর স্রোত বদলালে বুঝতে হয় ভেতরে কিছু হচ্ছে। উজানে খুব বৃষ্টি হচ্ছে বোধহয়, তাই আজ নদী একদম শান্ত নেই। তাহলে আমরা কি আজ রাতেই ঘর ছেড়ে যাব? মা তো জানে না কিছু। আমাদের বইগুলো, মুরগিগুলো সব নিয়ে যেতে পারবো তো? দেখা যাক, যদি বিপদ আসে তাহলে আগে মানুষকে বাঁচাতে হবে, তারপর জিনিস। তুমি এমন করে বলছো যে আমার আরো ভয় করছে। মা, ভয় মানুষকে সাবধান করে। চল বাড়ি যাই। মাকে বলবো শুকনো চাল, গুড়, দেশলাই একটা চাদর বেঁধে গুছিয়ে রাখতে। নৌকাটা শক্ত করে বেঁধে দিতে হবে। আর শোন, দুর্যোগ যদি খুবই বাড়ে তবে ওই বড় বট গাছটা মনে রাখবি। অনেক পুরনো গাছ, ওর শিকড় অনেক শক্ত। ওর কাছে আশ্রয় নিতে পারি আমরা। ওই গাছটায় কি সত্যি মানুষে ওঠে? বন্যার সময় অনেকেই উঠেছে আগে, কখন কি হয় বলা যায় না। নদীর কাছে যারা থাকে তাদের সব সময় আগে থেকে সাবধান থাকতে হয়। তুমি থাকবে তো আমাদের সঙ্গে? আমি থাকবো, তোদের কোনো চিন্তা করতে হবে না, সবাই সামলে থাকবো। দেখো, জল বাড়ছে, মেঝেও এখন ডুবে গেছে। আর একটু আগে এতটা ছিল না। এত তাড়াতাড়ি জল উঠছে কেন বলো তো? আমার যে ভয় করছে। আর সময় নেই, আমি বাইরে দেখে এলাম। নদী পাড় ভেঙে জল ঢুকছে হুড়হুড় করে। এই ঘরে থাকলে ফাঁদে পড়বো, এক্ষুনি বার হতে হবে। যা শুকনো জিনিস আছে গুছিয়ে নাও। কি নেব? চাল, কাপড় নেব নাকি কমলাকে নিয়ে শুধু বেরোবো? মাথা কাজ করছে না আমার। ওদিকে মুরগিগুলো ভয় পাচ্ছে, ওদের কি হবে গো? সব নিতে গেলে কেউ বেরোতে পারবো না। একটু চাল, একটু গুড়, দেশলাই, কমলার বই থেকে একটা খাতা যদি হাতে পারো নিয়ে নাও, বাকি ছেড়ে দাও। মুরগি, হাঁড়ি, খাট সব থাক। প্রাণ নিয়ে বেরোতে পারলে আবার সব জোগাড় হবে। বাবা, আমি হাঁটতে পারবো, তুমি মাকে ধরো। না, তুই আমার কাঁধে উঠবি। স্রোত কেমন আছে জানিস না। রাধা, তুমি আমার কোমর শক্ত করে ধরে থাকবে। মাঝপথে হাত ছাড়বে না, যাই হোক না কেন। অন্ধকারে বট গাছটা দেখা যাবে তো? যদি পথ হারাই? আমি পথ চিনি। এই গ্রামের জল কেমন ওঠে, কোন দিকে আগে ডোবে সব আমার জানা। আর শোনো, ভয় পেলে চুপ করে থাকবি না। চুপ করে থাকলে কি করে বুঝবো যে তুই ঠিক আছিস? ঠাকুর বাবুদের কি হবে? ওদের দালান কি টিকবে এই স্রোতে? এখন ওদের কথা ভাবার সময় নেই। পাকা ঘরও জলের তলায় চলে যাবে। যে যার মতো বাঁচার চেষ্টা করবে। চল, আর একটু দেরি নয়। মা, তুমি কাঁদছো? না রে, চল, বাবার হাতটা শক্ত করে ধর। দেখলে, তোমার পাকা এই দালান ভেঙে গিয়েছে। সিন্দুক ভাঙছে, আলমারি কাত হয়ে গেছে।
এতদিন বলেছিলে এই বাড়িতে নাকি কিছুতেই কিছু হবে না, এখন বলো কি বলবে? আমি বুঝতেই পারিনি জল এতটা উঠবে, এমন তো কখনো হয়নি। সব শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে, আমার মাথা কাজ করছে না। আমরা ডুবে যাব নাকি? না 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 না, আমাদের কিচ্ছু হবে না। আমি আছি বাবা, দাঁড়া দাঁড়া, একটুখানি ভাবতে দে। শুধু বললে হবে? ছেলেটাকে দেখো, কাঁদছে ভয়ে। ছাদে উঠবো, ছাদও নিরাপদ লাগছে না, বাতাসে বাড়ি টিকবে কিনা জানি না। লোক পাঠাবো আমি। হরে কৃষ্ণকে ডাকো, সঙ্গে রমেনকে ডাকো, ওরা নিশ্চয়ই আছে কোথাও। এই জলে কে আসবে তোমায় বাঁচাতে? তোমার লোকজন, তোমার পঞ্চায়েত সব কোথায়? বিপদে সবাই আগে নিজের প্রাণ বাঁচায়, এখন আমাদেরও সেটাই করতে হবে। কোথায় যাব তাহলে? চারিদিকে তো জল, গাড়িও বের হবে না, কোথাও নৌকাও নেই। আমার মনে হয় মাধব জানে কি করতে হবে। সে নদীতে কাজ করা মানুষ, একবার বলেছিল বড় বন্যা হলে বটগাছে উঠে অনেকে বাঁচে। ওরা হয়তো সেদিকেই গেছে, আমাদেরও যেতে হবে। মাধবের কাছে, যে লোককে আমি এত অপমান করলাম? হ্যাঁ, সেই লোকের কাছেই যাবে। আর যদি প্রাণে বাঁচতে হয় তবে অহংকার ভুলতে হবে। বিশালের দিকে একবারটি তাকাও, ওকে নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে? মা, আমি খুব ভয় পাচ্ছি মা। কিচ্ছু হবে না বাবা, আমরা এখনই বেরোবো, তুমি আর দেরি করো না। চল চল, যা আছে সব থাক, আগে প্রাণ বাঁচাই। রাধা, ওইদিকে দেখো, কেউ আসছে জলের ভেতর দিয়ে ভেসে। এ কি, ওরা তো ঠাকুর বাবু আর সুনি দাদি আর বিশাল। ওরা টিকতে পারবে না এই জলে, আমাকে নামতেই হবে। তুমি পাগল নাকি? এই স্রোতে নামবে নিচে ওই শয়তান মানুষদের জন্য, যে মানুষটা সারা জীবন তোমাকে অপমান করেছে, ঘর ছাড়াতে চেয়েছে, আজ তাদের জন্য নিজের প্রাণ ঝুঁকিতে ফেলবে? এখন ওই রাগ ধরে বসে থাকলে 3টে মানুষ মরে যাবে চোখের সামনে, তার মধ্যে একটা বাচ্চা আছে। বিশাল কি দোষ করেছে? বাবার কথা শুনে যা বলেছে এই পর্যন্ত। কিন্তু তোমার কিছু হলে, যদি তুমি ভেসে যাও, আমি আর কমলা কি নিয়ে থাকবো? হ্যাঁ, আমাদের কথা একবারও ভাবছো না তুমি? মা, বাবাকে যেতে দাও, বিশালটা কাঁদছে দেখছো না? ও যদি ডুবে যায় খুব খারাপ হবে। তুই চুপ কর কমলা, তোর বাবার জীবনের দাম কি কম? আমার দাম তোমাদের কাছে যত, ওদের প্রাণের মূল্য ওদের কাছে তত। দড়িটা দাও। ওপরওয়ালা তোমার মাথায় কি দিয়েছেন কে জানে, যে মারলো এতদিন আমাদের, আজ তাকেই বাঁচাতে ছুটছো। মারেনি রাধা, অপমান করেছে। আমি যদি চুপচাপ বসে থাকি এখন সেই সব ভেবে, পরে নিজের খুব খারাপ হবে। তুমি শুধু দড়িটা শক্ত করে বাঁধো। আচ্ছা যাও, কিন্তু সাবধানে যাবে, সব দায় একা মাথায় নিও না। আমি দেখে নেব। কমলা, মাকে ধরে থাকিস, আমি না ফেরা পর্যন্ত নড়াচড়া করবি না। মাধব, তুই তুই আমাদের জন্য নেমে এসেছিস। আমি তো ভাবিনি যে তুই এটা করবি আমাদের জন্য। আমি তোকে যে কত কিছু খারাপ বলেছি, তবু তুই এলি আমাদের বাঁচাতে। এখন এসব কথা থাক, আগে বাঁচতে হবে। দড়িটা শক্ত করে ধরুন, বিশালকে আগে দিন। ছেলেটা কাঁদছে, আর দেরি করা যাবে না। বাবা, আমি পড়ে যাব না তো বাবা? না রে, আমি আছি, আমার কাঁধে ওঠ। শক্ত করে ধর, চোখ বন্ধ কর, কিচ্ছু হবে না। মাধব, আমাকে যদি নাও বাঁচাতে পারো, বিশালকে আগে তোলো, ওকে বাঁচাও। সবাই উঠবেন। সুনিতাদি, আপনি ঠাকুরবাবুর হাতটা ধরে থাকুন, আমি একেবারে একজন করে তুলছি। মাধব, আমি তোর কাছে মুখ দেখাবো কি করে? আমি তোকে উচ্ছেদ করতে চেয়েছিলাম, তুই আজকে আমার ছেলেকে বাঁচালি। ঠাকুরবাবু, জলে দাঁড়িয়ে লজ্জা করলে চলবে না, নিজেকে সামলান, স্রোত বাড়ছে। মাধব, মাধব, ধন্যবাদ, তুই আজকে আমাদের প্রাণ বাঁচাচ্ছিস রে। ওসব ধন্যবাদ বাঁচানো টাচানো পরে ভাবুন, সবাই উঠে আসুন আগে। আমি জীবনে এই ঋণ ভুলবো না। বিশালদা, এখন একটু ভালো লাগছে তোমার? রাতের মতো আর বৃষ্টি নেই। তুমি এই ডালটা শক্ত করে ধরে থাকো, পিছলে যেও না। আমার হাত পা এখনো কাঁপছে। আমি এত ভয় কোনোদিন পাইনি। তোমার বাবা না থাকলে আমি তো ডুবেই যেতাম।
বাবা পারে, কারণ সে ছোটবেলা থেকে নদীতে আছে। তুমি ভয় পেও না, আমরা সবাই আছি। অমলা, একটা কথা বলবো? আমি তোমার সঙ্গে কোনোদিন ঠিক মতো কথা বলিনি। তুমি এলে আমি মুখ গড়িয়ে নিতাম। আমি ভাবতাম তোমরা আলাদা, তোমরা আমাদের মতো না। আমার খারাপ লাগতো, কিন্তু ভাবতাম তুমি হয়তো লজ্জা পাও। না, লজ্জা না, আসলে আমাকে এভাবেই শেখানো হয়েছিল। বাবা বলতো দূরত্ব রাখতে হয়, আমি তাই করতাম। কিন্তু আজ রাতে বিপদে যখন আমাদের বাড়ির কেউ এলো না, তোমার বাবা এলো, তখন খুব লজ্জা লাগছিল আমার। আমার বাবা বলে নদী ধনী গরিব চেনে না। তুমি এত সহজে আমাকে মাফ করে দিলে। এখন ক্ষমা চাওয়ার কথা ভুলে যাও। সুনিতা দি, নাও একটু গুড় খাও, বেশি নেই, তবু মুখে কিছু না দিলে শরীর খারাপ হয়ে যাবে। বিশালকেও দাও, ছেলেপুলেরা না খেলে মারা পড়বে। না না, তোমাদের জিনিস তোমরা খাও ভাই, তোমাদেরও তো কম আছে। আরে কম থাকলেই কি ভাগ করে নেওয়া যায় না? এখন তো আর তোমার আমার আলাদা করে কিছু নেই, যা আছে সবাই মিলে খাবো। নাও। তুমি এত সহজে বলছো, আর আমার ভেতরটা কেমন করছে। আমি তো কোনোদিন তোমাকে এত সম্মান দিইনি, অথচ আজ তুমি আমাদের হাতে খাবার দিচ্ছ। দিদি, ওইসব পুরনো কথা থাক এখন। তখন যেমন ছিলে, মানুষ সবসময় একরকম থাকে না। না, তবু বলতে হবে। আমি ভেবেছি অনেকবার তোমাদের সঙ্গে ভালোভাবে মিশবো, কিন্তু আমার স্বামীর ভয়ে চুপ করে থেকেছি। তবে এখন থেকে আমরা মিলেমিশে থাকবো। এই নাও, খাবার খাও। মাধব, ঘুমাসনি তুই? না, অভ্যাস আছে। নদীতে কত রাত কেটেছে আগে, জলের শব্দ শুনলেই মনে হয় যেন কিছু ভয়ানক হচ্ছে। কি বলবো তোকে বুঝতে পারছি না। কিছু বলতে হবে না। এত বছর ধরে তোকে শুধু তুচ্ছ করেছি, তোর ঘর দেখে বিরক্ত হয়েছি, তোর কাজকে নোংরা বলেছি, জমি ছাড়ার ভয় দেখিয়েছি। আজকে ওসব কথা ভেবে মনে হচ্ছে যেন আমি নিজের ছেলেকে কত ভুল শিক্ষা দিয়েছি এতদিন। মানুষ ভুল করে ঠাকুরবাবু, ভুল বুঝতে পারাটাই বড় কথা। না না, আমরা ছোট লোক। আমি ক্ষমতার জোরে ভাবতাম তোদের তোদের আমার ইচ্ছে মতো চালাতে পারবো, কিন্তু আজকে দেখলাম আমার পাশে বিপদে কেউ পাশে দাঁড়ালো না। এই সময়ে সেসব ভেবে লাভ নেই। যা গেছে গেছে, সামনে কি করবেন সেটাই আসল, সেটাই ভাবতে হবে আমাদের। আমি যদি বলি আমাকে ক্ষমা কর? ক্ষমা চাইবেন না, ক্ষমা করার আমি কেউ নই। উপরওয়ালা ঠিক বিচার করবেন যদি আমরা একসাথে আবার মিলেমিশে থাকতে পারি। এই সত্যিটা আমি খুব কষ্টের মধ্যে বুঝেছি। আর একটা কথা, আমি আর কখনো তোকে উচ্ছেদ করবার কথা বলবো না, বরং ওই কথাটা বলেছিলাম ভেবে নিজেকেই এখন ঘেন্না করছে। ছাড়ুন, একসাথে আমরা এখন মিলেমিশে থাকবো। রাধা, দেখো নিচে কাদা দেখা যাচ্ছে, মনে হচ্ছে নামা যাবে। কি অদ্ভুত, কালকেও মনে হচ্ছিল আর বুঝি জল নামবে না। হ্যাঁ দিদি, রাতটা যেন শেষই হচ্ছিল না। যদিও ঘরে গিয়ে কি পাবো কে জানে। আমাদের বড় ঘরের ভেতর প্রায় সব শেষ, তোমাদের ঘরও নেই। কিন্তু একটা কথা মনে হচ্ছে, বেঁচে থাকাটাই আসল। এ কথা আজ সত্যিই বুঝলাম। ঠিক বলেছ, জিনিসপত্র গেলে কষ্ট হয় ঠিকই, কিন্তু বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের প্রাণ বাঁচানোটাই আসল কথা। রাধা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাদের নতুন ঘর তুলতে আমরা তোমাকে সাহায্য করব যতটা পারি। এতদিন যে প্রতিবেশীর কর্তব্য করিনি, সেটা এবার করব। দিদি, তোমার এই কথাটাই অনেক। এবার থেকে আমাদের সুখে দুঃখে আমরা সবাই একসাথে থাকব। মাধব, এই বট গাছটার দিকে তাকালেই মন কেমন হয়ে যায়। ওই গাছে আমরা ভিন্ন দুটো পরিবার একটা পরিবার হয়ে গেছি। আমি তো বলেছিলাম, প্রকৃতি অনেক সময় মানুষকে অনেক বড় শিক্ষা দেয়। আমি আগে ভাবতাম আমার টাকা পয়সা মানেই আমার শক্তি, জমি আছে, লোক আছে, তাই আমি বড়। এখন বুঝি বড় হওয়া অন্য জিনিস।
আমি যা করেছি মানুষ হিসেবে করেছি, আপনি হলেও করতেন। না না, আগে হয়তো করতাম না, এটাই সত্যি। আগে মানুষের টাকা পয়সা দিয়ে তাকে বিচার করতাম, কিন্তু এখন থেকে আর এসব নিয়ে বিচার করব না। আমরা আমাদের বাচ্চাদের এই ভালো শিক্ষাটা দিতে পারি। আর শুধু তাই নয়, বন্যায় আমরা দুজনেই ক্ষতিগ্রস্ত হয়েছি, তাই এখন থেকে আমরা একটা পরিবার হয়ে একটা ঘর বানিয়ে একসাথে থাকব। ধন্যবাদ, এটাই তো হচ্ছে আমাদের আসল পরিবার। তোমরাও কিন্তু এমনভাবেই মিলেমিশে থাকো সবাই, না হলে কিন্তু বিপদ আসলে তোমরাও আমাদের মতো মৃত্যুর সামনে গিয়ে দাঁড়াবে। আর আমাদের এই গল্পটা থেকে তোমরা কি শিখতে পারলে এবং গল্পটা তোমাদের কেন এত ভালো লাগলো কমেন্ট করে জানিও।